সংহতি দিবস, এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন। আপনার আজকে সংহতি দিবস নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর সাহেবের, আমাদের সংবিধানের জনক। আমাদের দুজন জনক আছে, একজন হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে হত্যা করেছিল নাথুরাম গডসে নামক এক দুর্বৃত্ত, এবং সেই দুর্বৃত্ত নাথুরাম গডসের বংশধররা ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দিল্লির শাসনে, যাদের আমরা দিল্লির জমিদার বলি। আর আজকে হচ্ছে বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের জনক, তার প্রয়াণ দিবস। এবং সেই বি.আর. আম্বেদকর সাহেব যে সংবিধান রচনা করেছিলেন, যে ধর্মনিরপেক্ষতা, যে গণতন্ত্রের কথা বলেছেন, তার সম্পূর্ণ উল্টো মেরুতে হাঁটছে এই মুহূর্তে যে কেন্দ্রের শাসক। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই 6 ডিসেম্বর আরও একটা কারণে আমাদের কাছে খুব দুঃখজনক দিন, সেই জন্য সংহতি দিবস হিসেবে তুলে ধরা হচ্ছে। সেটা হচ্ছে আজকের দিনে 1992 সালের আজকের দিনে বাবরি মসজিদ, আমরা মনে করি ভারতবর্ষের অন্যতম একটা স্থপতি। আমি শুধু ধর্মের দিক থেকে যাচ্ছি না, স্থাপত্য। সেই বাবরি মসজিদ আজকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করেছিল ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জঞ্জাল পার্টি বা তাদের আশ্রিত বজরং দল, হিন্দু পরিষদ, এইসব সংগঠন, যারা ভারতের আদর্শের সঙ্গে যারা কোনোদিনই খাপ খায় না। মহাত্মা গান্ধীর, আমি আগে উল্লেখ করেছি, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে, তাদের উত্তরসূরি যারা, তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের পেছনে। সুতরাং বুঝতেই পারছেন আজকে দিনের তাৎপর্য। বাবরি মসজিদ নিয়ে যেরকম ভাবে রাজনীতি করা হচ্ছে, বিশেষ করে হুমায়ুন কবির বলেছেন তার স্টেটমেন্ট অনুযায়ী যে তিনি বাবরি মসজিদ নাম দেবেন না অন্য কোনো নাম দেবেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন? দেখুন, হুমায়ুন কবির কি বলবেন, হুমায়ুন কবিরের নাম নিয়ে আমার খুব সন্দেহ আছে। এই মুহূর্তে হুমায়ুন কবিরকে অনেকে আড়ালে আবডালে হনুমান কবির বলে ডাকছে। মানে তিনি যে অ্যাকচুয়ালি কার হয়ে কাজ করছে, আমার যতদূর ধারণা তার পিছনে আরএসএস বাংলায় দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলায় তারা কোনো কিছু করতে পারেনি। মানে ওই একবারই 2019-এ ভুল করে মনে হয় কয়েকটা আসন পেয়েছিল, তারপর থেকে বিজেপির গ্রাফ এই রাজ্যে ক্রমশ নিচের দিকে। বিজেপি অন্য কোথায় জিতেছে কোথায় হেরেছে আমার দেখার দরকার নেই, বাংলায় বিজেপি ক্রমশ নিম্নমুখী দল। এবং সেই বিজেপি এখানে আবার আশা করে বসে আছে, এবং তারা এই হনুমান কবির বা এই জাতীয় লোকেদের প্রমোট করছে। এবং তিনি বাবরি মসজিদ রাখবেন না অন্য কিছু রাখবেন তা নিয়ে আমার চিন্তা নেই, তবে এইটুকু আমি বলতে পারি, বাবর একটি মসজিদ গড়েছিলেন আর বর্বর বিজেপি সেটা ধ্বংস করেছিল, এটা আমি বলতে পারি। সম্প্রতি শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, বাংলায় থাকতে গেলে জয় বাংলা না জয় শ্রীরাম বলতে হবে। শুভেন্দু অধিকারী কি বললেন না বললেন সেটা নিয়ে, শুভেন্দু অধিকারী আগেও 2024-এ আপনাদের মনে আছে হয়তো তারিখ দিতেন যে আজকে এই ডেটে এই হবে, ওই ডেটে এই হবে। আমি শুভেন্দু অধিকারী মহোদয়কে বলবো যে উনি তোতা পাখি নিয়ে এই ধর্মতলায় যদি বসেন বা টিয়া পাখি নিয়ে ধর্মতলায় বসেন, ওনার ভালো প্রসার হতে পারে। ওনার কথায় কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্নই নেই। তবে এইটুকু বলতে পারি যে উনি যেহেতু বিরোধী দলনেতা, এই আসনটা যদিও মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন উনি আর কয়েকদিনের জন্য বিরোধী দলনেতা, তাও বিরোধী দলনেতার পোস্ট অনেক বড় বড় মানুষ অলঙ্কৃত করেছে। সেই জায়গায় শুভেন্দু অধিকারীর মতো একজন মানুষ, যে মানুষটা ধাপ্পাবাজি ছাড়া জীবনে কিছুই জানে না, তার প্রতি আমি আর কি বলতে পারি। এসআইআর নিয়ে অনেক জল্পনার মাঝে একটা প্রশ্ন উঠছে না যে এই বিধানসভার আগেই এসআইআরটা কেন করতে হলো? এটা তো দেখুন, এসআইআর এমন একটা প্রক্রিয়া, 2002 সালে আপনারা যদি দেখে থাকেন, এটা 2 বছর ধরে এটা একটা টেস্ট ম্যাচের ভিত্তিতে হওয়া উচিত, একটা দীর্ঘকালীন প্রসেস। আপনি দেখলেন আমাদের বিধানসভা ভোটের নোটিফিকেশন হবে ফেব্রুয়ারি মাসে, আগামী 2026-এ, নভেম্বর মাসে তার এসআইআর শুরু করা হলো। তার মানে কি 3 মাস আগে, মানে কোনো মানুষকে অপ্রস্তুত করে দিয়ে এই এসআইআর, এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা ভিন্ডেক্টিভ পলিটিক্স। ইডি, সিবিআই বা অন্য কোনো সংস্থা দ্বারা কোনো কিছু করতে পারছে না, তখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, এবং আপনি যদি এই মুহূর্তে যিনি নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার, তার প্রতি আমি সম্মান রেখেই বলছি, তিনি অমিত শাহের দপ্তরেই কাজ করতেন কিছুদিন আগে পর্যন্ত। এখনো তাকে দেখে মনে হচ্ছেন তিনি অমিত বাবুর আজ্ঞাবাহ দাস হিসেবে কাজ করছেন, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে টি.এন. সেশনের মতো যেরকম নির্বাচন কমিশনার আমরা দেখেছিলাম, সেখানে এই জ্ঞানেশ কুমার সাহেব, ওনাকে আমি মাঝে মধ্যে বলে ফেলি যে জ্ঞান পাপী মহোদয়, উনি জেনে শুনে পাপ করছেন। শীর্ষ আদালত বলেছেন যে এই ক্ষেত্রে একটা রায়ও বেরিয়েছেন যে বিএলওদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে তার জন্য কোথাও না কোথাও গিয়ে রাজ্য সরকার দায়ী, তার কারণ আরো অনেক মানুষ নিয়োগ করা যেতে পারতো কিন্তু সেটা করা হয়নি।
দেখুন, আপনি যেটা বলতে চাইছেন, আমি আদালতের, মহামান্য আদালতের রায় নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বিএলওদের মধ্যে প্রচুর মানুষ আত্মহত্যা করেছেন, প্রচুর মানুষ মারা গিয়েছেন। সেটা যদি কেন্দ্রীয় সরকার যদি আমাদের দিকে দায় ঠেলে, আমরা, কেন্দ্রীয় সরকার এইভাবে হঠাৎ করে চাপিয়ে দেওয়ায় ব্যাপারটা হয়েছে। এবং আপনি এইটা জেনে থাকবেন যে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু মানে ফাইনাল কোনো রায় নয়, এটা একটা আলোচনার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, কিন্তু এটাকে এই মুহূর্তে ধরে নেওয়া উচিত নয়।